দীর্ঘদিনের দুর্ভোগ যেন কমছেই না রাজধানী মুগদা মান্ডা এলাকার বাসিন্দাদের। মুগদা হাসপাতাল সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও চলাচলের জন্য মূল সড়কের বেহাল দশা যেন কল্পনাকেও হার মানাবে। জরুরি সেবা নিতে অসংখ্য রোগী এবং তার স্বজনদের কষ্ট বাড়ছে প্রতিনিয়ত। কয়েক দফা ঠিকাদার নিয়োগ এবং পরিবর্তন করেও সমস্যার সমাধান করতে পারছে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা সড়কের দুর্ভোগ নিয়ে নাজিবুর রহমানের ৩ পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। রিকশার চাকা কোথাও ঘুরছে, কোথাও থমকে আছে। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই এমন জরাজীর্ণ সড়ক সংস্কারের নামে ১ বছর পার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অল্প বৃষ্টিতে কোমর পানি আর শুকনো মৌসুমে খানাখন্দে ভরা এ সড়ক নগরবাসীর ভোগান্তি তুলেছে চরমে। জরুরি সেবা নিতে বহু রোগী সড়কে নিত্য ভোগান্তির শিকার। বর্ষার সময় আসলে ১ হাঁটুর উপর পানি হয়, প্রতিদিন রুগী এখানে পড়ে, সাধারণ মানুষ পড়ে, আর এই সাইডগুলোতে যাওয়ার কোনো জায়গা থাকে না, মানে ভোগান্তি চরম সীমানা অতিক্রম। একটু বৃষ্টি হলে পুরো হাটের সময় পানি থাকে। প্রত্যেকটা ম্যানহোল দেখেন, প্রত্যেকটা ম্যানহোল খোলা আছে। কত লোক যে পড়ে যায় এখানে, উঠাইতে পারে না, গাড়ি যাইতে পারে না, বাচ্চা কাচ্চা স্কুল আইয়ে গাড়ি বুলিয়ে বাচ্চাদের পড়ে। শুধু এই সড়কই নয়, মুগদা এলাকার একটি সড়কও নেই যেখানে খুব স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন এলাকাবাসী। কয়েক দফা দক্ষিণ সিটি কর্পোরেশনে চিঠি দিয়েও ফল পাননি। তাই নিজেদের অর্থায়নে রাস্তা সংস্কার করেছেন অনেকে। প্রতিটা ভাড়াটি এবং বাড়িওয়ালারা মিল্লা টাকা উঠে তারপর কাজ করছে সিটি কর্পোরেশন দিয়ে। হসপিটাল থেকে রিক্সা পায় না, রিক্সা আসতে চায় না। এরপরে হচ্ছে আমরা নিজেরা অফিস করতে পারি না। অফিসে যখন যায় আমাদের ভালো পোশাকটা নষ্ট হয়ে যায়। দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে থমকে আছে এলাকার জলাবদ্ধতা নিরসন সহ রাস্তা উন্নয়নের কাজ। নেই যথাযথ তদারকি। সিটি কর্পোরেশনের আশ্বাস আর এলাকাবাসীর বিশ্বাসেই দিন কাটছে মুগদা এলাকার ৩০,০০০ বাসিন্দার। দফায় দফায় আশ্বাস দিয়েও ন্যূনতম ভোগান্তি কমাতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে সেটিরও কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেনি দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীরা। We are hopeful by end April we will complete the work before the next monsoon. মানে আগামী বৃষ্টির আগেই আমরা এই কাজটা সম্পূর্ণরূপে শেষ করার জন্য সেইভাবে প্রিপারেশনে আছি। দক্ষিণ সিটি কর্পোরেশনের এ ওয়ার্ডে সড়কের সংস্কার কাজ সম্পন্ন হলে যাতায়াতে স্বস্তি ফিরবে বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি এখন অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। বলেন, পরিবারের সদস্যদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে চাঙ্গা হয়েছেন। গত ৮ জানুয়ারি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডের মধ্য পশ্চিম লন্ডনের মেরিলিবন রোডের দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। বিশেষায়িত এই হাসপাতালে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাক্তার প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন। বিগত সময়ের চিকিৎসা সংক্রান্ত সব রিপোর্ট পর্যালোচনার পর প্রফেসর কেনেডির অধীনে তাকে ভর্তি করা হয়। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক তদারকি করছেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা আজকে যে হসপিটালটাকে ভর্তি করা হয়েছে এটি একটি ৯৪ বছরের পুরনো একটি হসপিটাল, যেখানে সর্বাধুনিক চিকিৎসার সকল সুযোগ সুবিধা রয়েছে, এটি আপনারা জানেন। এবং এখানে ওনারা পরীক্ষা নিরীক্ষা পরবর্তীতে ওপিনিয়ন দিবে যে এটার চিকিৎসার পরবর্তী ধাপগুলি কোনটা কখন কিভাবে হবে। কাজে এটা এখনই অগ্রিম বলার কোনো সুযোগ আসে নাই। এখন যে অবস্থায় আছে এই মুহূর্তে এখানেই যে চিকিৎসা চলছে তাতে পরিবারের পক্ষ থেকে ও চিকিৎসকদের পক্ষ থেকে আমরা মনে করি এটা সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে। নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে ১০ বছর ধরে কেঁদে বুক ভাসাচ্ছেন গুমের শিকার রিপনের মা। ফেনী শহর যুবদল নেতা রিপনকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে। গুমের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্বজনসহ এলাকাবাসী। ফেনী থেকে ওসমান হারুন মাহমুদের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। আশা নিরাশায় আজও এক মা,
জীবিত কিংবা মৃত ছেলে রিপনের কবরের সন্ধান চান হতভাগিনী। ফোনে জন কইছে তোরা গালাগালি করিস দেখ আমার ডরে এক পাল্লার ভিতরে রিবন আছে, তখন যাই এবারে বলছে যে এটা খোল নাহলে গুলি করে দিব। 2014 সালের 20 মার্চ রাতে ফেনী শহরে বাসার দরজা ভেঙে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারী কিছু লোক ধরে নিয়ে যায় যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে। ফাঁসটা মাইকো আনছে, মাইকো আনি জানে সবাই জানে, ফাটাম ভাই যত দারোয়ান মারওয়ানা ছিল সবারে গুম করে দিয়েছে। ওর রিপনের অবাডতে হলা দিছে, অবাডরে গুলি করে দেবো, রিপনের মাইয়া ছোট করে গুলি করে দিয়ে মারিয়ে নেবো, ও তাড়াতাড়ি করে তালা খোল তো খুলে দিছে, রিপনের বউ খুলে দিছে, খুলে দেওয়ার রিপনের দড়ি মতো চোখ বাঁধে লেছে। নিখোঁজের পর আরেকটি কন্যা সন্তান জন্ম নিলেও এখনও বাবার মুখ দেখেনি নিষ্পাপ শিশুটি। এখনও বাবার জন্য কাঁদছে সন্তান, সন্তানের জন্য কাঁদছে মা। স্বামী নিখোঁজের 10 বছর পর গত বছর অন্যত্র বিয়ে করেন রিপনের স্ত্রী। যুবদল নেতা রিপন গুমের ঘটনায় পালিত হয় বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি। আমরা ইতিমধ্যে মামলাটা পুনঃতদন্তের জন্য মামলার সার্টিফিকেট কপির জন্য আমরা আদালতে দরখাস্ত দিয়েছি। আমরা আশা করছি যে আগামী সপ্তাহে আমরা জেলা জজ আদালতে মামলাটা রিভিশন দায়ের করতে পারব। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পর গুম হওয়াদের কেউ কেউ ফিরে আসে আয়নাঘর থেকে, কিন্তু যুবদল নেতা রিপনের মায়ের মতো এখনও পথ চেয়ে আছেন অনেকেই। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। হঠাৎ করে 3 বিঘা করিডোর নওগাঁর পত্নীতলা সহ 5টি স্থানে কাঁটাতারে বেড়া দেবার কার্যক্রম ভারত বন্ধ করেছে ও এ বিষয়ে বাংলাদেশের শক্ত অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে বাংলাদেশে ভারতের সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। 2010 থেকে 2023 সাল পর্যন্ত ভারতের সাথে সীমান্ত বিষয়ে যেসব অসম চুক্তি হয়েছে তা বাতিল করতে চিঠি দেয়া হবে বলেও জানান উপদেষ্টা। এছাড়া দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়নি মন্তব্য করে তিনি বলেন, বিশৃঙ্খলা দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিপোর্ট করছেন রকনউদ্দিন। গেল সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের অপর পারে শূন্য রেখা থেকে ভারত অংশের 100 গজের ভেতরে মালদহের বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের তৎপরতা শুরু করে দেশটি। আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক চুক্তি না মেনে করা ভারতের এমন কার্যক্রমে বাধা দেয় বাংলাদেশ। এরপর বিএসএফ ও বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে হয় পতাকা বৈঠক, আলোচনাও। এসব নিয়েই রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য। আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে এই সমস্যা সমাধান করব। এখন পর্যন্ত ভারতের সাথে সীমান্ত নিয়ে 4টি সমঝোতা স্মারক সই হয়েছে, কিন্তু বিগত সরকারের সময়ে অসম সুবিধা দেয় সংকট বেড়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। জিরো লাইনের থেকে যে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাঁটাতারের মানে ফেন্স করতে পারবে। এই জন্য এখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে এখানে ওখানে ফেন্স করতে গেলে আমরা বাধা দেয়, বাট লিগেলি আমাকে বাধা দেওয়ার নাই, যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি। ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা ইসে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়নি বলেও দাবি করেন উপদেষ্টা। চরম অবনতিটা আমি বিশ্বাস করবো না, তো চরম অবনতি রইলে তো আমরা এখানে রুখতে পারতাম না সবাই। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
বাংলাদেশে ভারতের সীমান্তে অপরাধ কমাতে ঢাকার সহযোগিতামূলক আচরণ চায় ভারত। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনারকে বর্ডার ইস্যু নিয়ে তলব করলে পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। প্রণয় বর্মা বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণে দুদেশে বোঝাপড়া এবং সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে যে চ্যালেঞ্জ তা নিয়েও কথা হয়েছে। To ensuring a crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. দহগ্রামে সীমান্তে যুদ্ধাবস্থা থেকে সরে এসেছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বিজিবি ও বিএসএফ এর সদস্যরা। বন্ধ করা হয়েছে কাঁটা তারে বেড়া নির্মাণ। রণপ্রস্তুতির হিসেবে করা বাংকারগুলো উঠিয়ে নিয়েছে দুই পক্ষ। দেশের মূল ভূখণ্ডে ৩ বিঘা করিডোরের সাথে সরাসরি যুক্ত লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা দহগ্রাম সীমান্তে উত্তেজনা কমে এসেছে। সম্প্রতি সীমান্তে তৈরি করা বাংকার গতরাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বন্ধ করেছে। আর আজ সকালে উভয় বাহিনী যুদ্ধাবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। গতরাতে পঞ্চগড়ের বাংলাবান্ধায় অনুষ্ঠিত দুই বাহিনীর আইজি পর্যায়ে দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আঙ্গরপোতা দহগ্রাম সীমান্তে শূন্য রেখার অভ্যন্তরে গত শুক্রবার প্রায় 4 ফুট উচ্চতার কাঁটা তারে বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। এতে বাংলাদেশি সাধারণ নাগরিকরাও বিজিবির প্রতিরোধের সঙ্গে যোগ দেয়। যাতে কমে আসে, সেই ক্ষেত্রে উভয় পক্ষ তার এই মুখোমুখি অবস্থান থেকে স্বাভাবিক অবস্থায় তাদের ট্রুপস নিয়ে আসবে। দুই পক্ষই একসাথে তাদের বাংকারও ক্লোজ করবে। ওরা করেছিল মরিচা ছোটখাটো, যেগুলো অলরেডি গতকালকেই ক্লোজ করে ফেলছে। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই, তাই এই বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। বিকেলে ইইউ রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি ক্ষমতায় গেলে ইউরোপীয় ইউনিয়নের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আরাফাত ইসলামের রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন, অগণতান্ত্রিক সরকার ব্যবস্থায় দেশ বেশি দিন চলতে পারে না, তাই এবছরের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি। মূলত নির্বাচনের রোডম্যাপ, এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না। এছাড়া দেশের অর্থনীতি ও সংস্কার বিষয়েও তারা বিএনপির ভাবনা জানতে চেয়েছেন বলে জানান দলটির স্থায়ী কমিটির এই নেতা। সংস্কারের ব্যাপারে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যেই বিষয়ে, যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারবো সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে। যেগুলোতে ঐক্যমত হবে না সেগুলো আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল আগে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে সেগুলো পেশ করা হবে। আগামী দিনে অর্থনীতিকে এই যে গর্তের থেকে বের করে তুলে আনার জন্য যে প্রোগ্রাম বিএনপি ইতিমধ্যে নিয়েছে এবং এই সরকারের সময় যদি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড উদ্যোগ নেওয়া হয় সেটা অবশ্যই আমরা সমর্থন করব। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বিনিয়োগকারীদের পাশে থাকার কথাও জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। আগামী দিনে আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।
আগামী নির্বাচনকে সরকার এই যাবৎকালে সেরা নির্বাচন করার পরিকল্পনা করছে, যাতে গণতন্ত্রের জন্য ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন অ্যারান্ড গুলব্র্যান্ডসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। পাশাপাশি এশিয়া জুড়ে নরওয়ের পণ্য বিপণনের জন্য বাংলাদেশ হাব হিসেবে গড়ে তুলতে নরওয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের তরুণ জনশক্তিকে কাজে লাগিয়ে এখানে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রদূত নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্তোরের একটি চিঠি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি শক্তিশালী সমর্থন ব্যক্ত করা হয়েছে। জালিয়াতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই ঘটনায় সহযোগিতার দায়ে গণপূর্ত এবং রাজুকের 14 জন কর্মকর্তাকেও আসামি করেছে প্রতিষ্ঠানটি। আবির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো দুর্নীতি মামলায় ফাঁসলেন স্বৈরাচার শেখ হাসিনা। রাজুকের পূর্বাচল প্রকল্পের 28 নম্বর সেক্টরের 203 নম্বর সড়কের 17 নম্বর প্লট নিজকন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নামে ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ দিতে সহযোগিতা করায় শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা করা হয়। একই মামলায় আসামি করা হয় শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকেও। বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় দুদক মহাপরিচালক। ঢাকা শহরে রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে আইনানুগ পদ্ধতি লঙ্ঘনপূর্বক তাঁর মাতা জনাব শেখ হাসিনা তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ প্রদান, দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নথিতে দেখা যায় শেখ হাসিনা ও পুতুল ছাড়াও প্লট জালিয়াতির কাজে সহযোগিতা করায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের 14 জন কর্মকর্তাকেও আসামি করেছে দুদক, যেখানে আরও রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব পূর্বী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়ার মতো প্রভাবশালী আমলারা। মামলা রুজু হয়েছে। এখন নিয়ম অনুযায়ী আমাদের বিধিমালা অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে বাকি কাজগুলো আমাদের প্রচলিত বিধি অনুযায়ী সেগুলো সম্পন্ন করবেন। আসামিদের এরই মধ্যে দুদকে তলব করে চিঠি দিয়েছে সংস্থাটি। একই সাথে তদন্তের প্রয়োজনে পলাতক আসামিদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় সংস্থাটি। এছাড়া শেখ হাসিনা ও তার পরিবারের আরও 5টি রাজুক প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। চাঁদাবাজিকে কেন্দ্র করেই রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ী নেতাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এই ঘটনার সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কোনো চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। এদিকে সীমান্ত সম্ভার মার্কেটের স্বর্ণের দোকানে চুরির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তামজিদ সুমনের রিপোর্ট। শুক্রবার রাতের ঘটনার সিসি ফুটেজ এটি। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে এভাবেই 2 কম্পিউটার ব্যবসায়ীকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় 7-8 জন দুর্বৃত্ত। এতে জখম হন এলিফ্যান্ট রোড কম্পিউটার সোসাইটির সভাপতি ওয়াহিদুল হাসান দীপু ও যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হক। ঘটনার পর পুলিশের ধারণা ছিল সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে এই হামলা হতে পারে। তবে 2 জনকে গ্রেপ্তারের পর পুলিশ জানায়, চাঁদা না পেয়ে ব্যবসায়ীদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। 2 জনকে অলরেডি গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন হচ্ছে এজাহারভুক্ত আসামি, তাকে আমরা গ্রেপ্তার করেছি। এখন আমরা আসলে সবকিছুই তো তদন্তর বিষয়, আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। আমাদের নিরাপত্তাটা কোথায়? সন্ত্রাসী চাঁদাবাজের কাছে আমরা জিম্মি থাকবো? তারা হচ্ছে ওরাই যারা হচ্ছে ব্যবসাকে ব্যবসায়ীদেরকে সুন্দরভাবে ব্যবসা করতে যায় না, চাঁদা দাবি করে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেয়। এই ঘটনার পর রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 5 আগস্টের পর কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন মাফিয়া গ্রুপ, স্থানীয় বিভিন্ন চাঁদাবাজ গ্রুপের ইনভলভমেন্ট আছে। আগের যে ইভিল প্র্যাকটিসগুলো ছিল সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে চাঁদাবাজি মুক্ত, দখলদারি মুক্তভাবে যেন চলতে পারে, একটা
সুন্দর প্র্যাকটিস যেন গড়ে ওঠে। এদিকে ধানমন্ডি সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় 50 ভরি স্বর্ণালংকার উদ্ধার সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ফুটেজে দেখা যায় শোরুমের শাটার কেটে মাত্র 8 মিনিটের মধ্যে স্বর্ণ নিয়ে পালায় চোরচক্র। ওই দলের একজন চাদর দিয়ে দোকানের সামনে শেড তৈরি করে এবং অপর একজন দ্রুত শাটারের তালা কাটে। তৃতীয় ব্যক্তি শোরুমে প্রবেশ করে ডিসপ্লে থেকে স্বর্ণালংকার বের করে একটি ব্যাগে ভর্তি করে দ্রুত বের হয়ে যায়। একজনের বিরুদ্ধে 13টি মামলা, আরেকজনের বিরুদ্ধে 9টি মামলা আছে। অর্থাৎ এরা বিভিন্ন স্থানে সোনার দোকান চুরি এবং মোবাইলের দোকান চুরির ঘটনায় ইতোপূর্বে জেলে গিয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন পণ্য এবং সেবায় ভ্যাট আরোপের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় তেমন একটা প্রভাব পড়বে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বাংলাদেশের গ্রোথের জন্য, বাংলাদেশের মানুষের ওয়েলবিংয়ের জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে। সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে। অবশ্যই আমরা বলছি না যে কিছু ইম্প্যাক্ট হবে না, বাট আমরা মনে করছি সেটা খুবই মিনিমাম হবে। আমরা মনে করি না যে এটা খুব ম্যাসিভ ইম্প্যাক্ট হবে। অজনপ্রিয় অর্থ আমি কোনো কোশ্চেনই দেখছি না। অজনপ্রিয় বরঞ্চ সরকার বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথ যাতে ঠিক থাকে সেটার দিকে সরকার লক্ষ্য রাখছে। ফিনান্সিয়াল হেলথ দেশের ভালো হয়, সেটা বরঞ্চ ইনফ্লেশনকে কমিয়ে আনে। রাজধানী ঢাকার বায়ু দূষণ বন্ধে 1 সপ্তাহের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে সকালে প্রেস ক্লাবে এক সেমিনারে বন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, বায়ু দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, তবে তা রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। মেজবা হাসানের রিপোর্ট। জীবিকার সন্ধানে যে শহরে পাড়ি জমায় মানুষ, সেই তিলোত্তমা ঢাকার বাতাসে কেবলই বিষ, বাড়ছে মৃত্যুর ঝুঁকি। বায়ু দূষণে ঢাকা যে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মহানগরী, তা বারবার উঠে এসেছে আইকিউআরের বিশ্বমান ইন্ডেক্সে। রোববারও বিশ্বের দূষিত শহরের মধ্যে 4র্থ অবস্থানে উঠে আসে ঢাকা। এমন বাস্তবতায় বায়ু দূষণের অবস্থা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে হাইকোর্ট। আদেশ দেন আগামী 7 দিনের মধ্যে দূষণ রোধে 9 দফা নির্দেশনা বাস্তবায়নের। আদালত আদেশ দিয়েছেন যে ঢাকার বায়ু দূষণ বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে 7 দিনের মধ্যে, এবং ইতিপূর্বে 23/1/2020 তারিখে 9 দফার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই 9 দফার নির্দেশনাও বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। তবে পরিবেশ উপদেষ্টা বলছেন, চাইলেই দূষণ রোধ করা সম্ভব নয়। 2 সিটিতে মেয়র না থাকাও বড় সমস্যা। বায়ু দূষণ আমি আগেও বলেছি, এখনো বলছি, 1 বছরে আপনি কিছু করতে পারবেন না, কেউ পারেনি, কিন্তু মানুষের দুর্ভোগটা তো কমিয়ে রাখা যায়। দুর্ভোগ কমানোর একটা বড় উপায় হচ্ছে ধুলা দূষণ কমানো। এইসব আইল্যান্ডগুলো অনাবৃত থাকে, একটা গাছ 2 হাত পরে আরেকটা গাছ, পুরো মাটিগুলো যদি ঢেকে দেওয়া যায়, ধুলার প্রকোপটা আমরা কমাতে পারবো। যানবাহনের কালো ধোঁয়া বন্ধে, ফিটনেসহীন গাড়ি নিষিদ্ধ সহ হাইকোর্টের 9 দফা বাস্তবায়নে সবাইকে সহায়তার অনুরোধ জানানো হয় সরকারের পক্ষ থেকে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।